হবে যে কোন চ্যাপ্টার কোন টপিক। তাহলে তোমার রেডি ওয়ার্ক করবে কি, প্রথম হচ্ছে ডেটা, প্রশ্ন করছো ডেটা টপিক। তো সেকেন্ড হচ্ছে ল, মানে তুমি কি করলে ডেটা গুলো তোলা আন্ডারলাইন করবে, ডেটা গুলো আন্ডারলাইন করো, তারপরে তোমার মাথায় ক্লিক করবে যে ওটা কোন চ্যাপ্টার, এবং একটা চ্যাপ্টার কিন্তু অনেকগুলো টপিক আছে, কোন সাব টপিক, এটাকে ক্লিক করতে হবে। এন্ড থার্ড, মেক ইট ক্লিক। তার মানে হচ্ছে যখন তুমি বুঝতে পারলে, দেন ইউ আর রেডি টু অ্যাপ্লাই দ্যাট ফর্মুলা। এবং কম্পিটিটিভ পরীক্ষা মনে রেখো আমাদের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। তার মানে এমন কোনো ক্যালকুলেশন আসবে না যেখানে তোমার অনেক বেশি বেশি ক্যালকুলেশন করতে হয়। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড দেখো, এটা আমি কতগুলো কথা বলেছি। In exam, it is not about how much you know, it is about how smart you answer. মানে তুমি কত পড়েছো আমার জেনে দরকার নেই, কিন্তু তুমি কতটা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনে করতে পারো। হয়তো 15টা চ্যাপ্টার আছে, কিন্তু তুমি 12টা চ্যাপ্টার ভালো করে বুঝো, 3টে পড়ো, দরকার নেই, তাহলে দুঃখ হওয়ার কিছু নেই। কিন্তু আমি যদি 12টা চ্যাপ্টারের মধ্যে 12টাই আমার কমপ্লিট, ওখানে কেউ হাত না নেবে, 3টে চ্যাপ্টার থাক না, ছেড়ে দাও। সেজন্য স্মার্টনেস অনেক বেশি প্রয়োজন। নেক্সট, কোয়ালিটি বিটস কোয়ান্টিটি। অনেকেই বলে ফিজিক্স পড়লে কি প্রথমেই বলে ফিজিক্স মানে অঙ্কের সাবজেক্ট, মানে অঙ্ক ইকুইভ্যালেন্ট ফিজিক্স। না, কোয়ালিটি কোয়ান্টিটি। তুমি একটা চ্যাপ্টারে যখন প্রথম লেভেলের জন্য ভর্তি হয়, স্টুডেন্টরা কি করে প্রথম চ্যাপ্টার থেকে মানে ইউনিট এন্ড ডাইমেনশন থেকে 500-600 অঙ্ক করে ফেলছে, তারপরে এটা কমে 400 হয়, এর হবে গিয়ে ধীরে ধীরে এটা আরো কমে যাবে। কিন্তু না, তোমাকে কি করতে হবে, স্টেডি প্রোগ্রেস করতে, প্রত্যেকটা চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিতে হবে। তো কতটা তুমি করলে তা নয়, তুমি যে কটা করবে সে কটা যেন ওয়েল ফিট থাকে, মানে আমি বুঝে অঙ্কটা করছি। আজকাল তো অধিকাংশ লোক চ্যাট জিপিটি ভরসা করে, চ্যাট জিপিটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভুল উত্তর দেয়। সুতরাং নিজে হাতে করা এমসিকিউ করা মানে যে টিক দেওয়া তা নয়, এই যে রাফ ক্যালকুলেশন বাড়িতে স্টার্ট করাটাও গুরুত্বপূর্ণ। Don't fill the space, fill the mind. Make every answer count. Less is more when it is right answer. এটা খুব সহজ ব্যাপার যে তোমাকে সবকটা গোল্লা পাকাতে হবে, কোনো কথা নেই। যে কটা গোল্লা পাকাবে সেই কটা গোল্লা যেন কারেক্ট হয়। সুতরাং তুমি হল থেকে বেরিয়েছি জানিস আমি 30-30টাই গোল্লা পাকিয়েছি, না, এটা বলার দরকার নেই। আমি 30টার মধ্যে 15টা গোল্লা পাকিয়েছি, কিন্তু 15টা করলে কারেক্ট হয়েছে। And last, accuracy is the goal, not is the attempt. মানে accuracy মানে আমি কটা ঠিক করেছি, that is important. কিন্তু হল থেকে বেরিয়েছি আমি বললাম আমি জানি প্রত্যেকটা অ্যান্সার করেছি, no, that is not true. কারণ যদি তুমি প্রত্যেকটা কারেক্ট করতে পারো কিন্তু তোমার লক্ষ্য হবে প্রত্যেকটা আনসার করা নয়, প্রত্যেকটা সঠিক আনসার করা। নেক্সট, আমরা এবার ওই সেকেন্ড সেটের প্রশ্নটায় চলে যাই। তার আগে দুটো কথা বলে নিই। প্রশ্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু র্যান্ডমাইজড হয়। র্যান্ডমাইজড মানে বুঝো, মানে তোমার যেটা 1, তোমার পাশের জন্য সেটা 30 নম্বর হবে, তার পাশে সেটা 4 নম্বর হবে। তো একটা 30টা প্রশ্নের সেটের মধ্যে 5টা প্রশ্ন কমন থাকতে মানে কঠিন থাকতেই পারে। তো এমন হলো যে তোমার ভাগ্যটাই খারাপ যে তোমার প্রথম প্রশ্নটাই পড়ে গেল পড়ার প্রশ্ন, আবার তোমার বন্ধু পড়ে গেল প্রথম প্রশ্নটা একটু সোজা প্রশ্ন, তো তুমি ঘাবড়ে গেলে আমার তো প্রথম প্রশ্নটা কঠিন পড়ে গেছে, আমার এটা অনেক সময় লাগবে না। ব্যাপারটা হচ্ছে এটাকে দেখি ইজি করবে। তুমি আমাদের গোটা প্রশ্ন থেকে ভাবলে বাবা প্রশ্নটা খুব কঠিন হয়েছে, আরে তুমি যদি সঠিকভাবে পড়াশোনা করো তাহলে প্রশ্নটা তোমার কাছে যেমন কঠিন হয়েছে, তুমি ছাড়া বাকি যতজন স্টুডেন্ট আছে তাদের কাছেও কঠিন হয়েছে। সো লেট বি অনেস্ট, আগে নিজের কাছে অনেস্ট থাকো যে আমি ভালো করে পড়াশোনা করেছি কিনা। তাতে যদি আমার কাছে প্রশ্নপত্র কঠিন লাগে আমি ধরে নেব বাকি সবার কাছে প্রশ্নপত্রটা কঠিন হয়েছে। তাহলে এখানে কত নম্বর পেয়েছি বড় নয়, এখানে বড় হচ্ছে কটা সঠিক উত্তর আমি পেয়েছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে,
সেট টু 20টা এমসিকিউ, এই 20টা এমসিকিউ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটা সেট টু এর আছে যে তোমাদের সবাই ইংরেজি মিডিয়াম আছো, একটু হাত তোলো। ইংরেজি মিডিয়াম, আচ্ছা ওইদিকে আছে, ঠিক আছে। দেখো কিছু কিছু প্রশ্ন আমি যে স্লাইড বানিয়েছি বাংলা ইংরেজি দুটোই আছে। এখানে একটা কোয়ান্টিটি দেওয়া আছে এফ, এফটা কি ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, এফটা কম্পাঙ্ক, এমটা হচ্ছে মাস আর কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। এক্স আর ওয়াই আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু আমার কাছে জানা। তাহলে আমরা কি করলাম, দেখো লেফট সাইড ডাইমেনশন এফ frequency, frequency dimension কি, frequency equal to 1 by t, frequency equal to 1 by t। কারণ যেহেতু তোমরা ক্লাস 12 এর 12 পরীক্ষা দিয়ে দিয়েছো, সুতরাং আমার এইসব বিষয়ে তোমাদের নলেজ আছে, এটাই আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সেটা হচ্ছে 1 by t। এখন 1 by t তে আমরা কিরকম ভাবে লিখলাম, m0 l0 t to the power minus। স্প্রিং কনস্ট্যান্ট মানে কি, ফোর্স পার ইউনিট লেন্থ, force এর ডাইমেনশন কি দেখো m l t to the power minus 2 divided by n। তাহলে কি দাঁড়ালো, m l to the power 0 t to the power minus 2। তাহলে f এর মানে আমরা ইকুয়েশনটা ফেলে দিচ্ছি। এবার ইকুয়েশনটা ফেললে কি দাঁড়ায়, দেখো কি দাঁড়াচ্ছে, m এর পাওয়ার x plus y, l এর পাওয়ার 0, t এর পাওয়ার minus 2y। সো কম্পেয়ারিং পাওয়ারস, অর্থাৎ ঘাতের তুলনা করে পাই, আমরা ঘাতের তুলনা করে পাই x plus y equal to 0, তাহলে আর minus 2y equal to minus 1, তার মানে y equal to half, x equal to half। তার মানে आंसर দাঁড়াচ্ছে x equal to minus half, y equal to plus। আশা করি কোনো অসুবিধা নেই। আমি এক একটা প্রশ্নের পর একটু বলবো যে তোমরা যদি কারোর অসুবিধা থাকে হাত তুলি। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা কি করলাম, যে যখন প্রশ্ন একটু আন্ডারলাইন করার চেষ্টা করুন। দেখো একটা পার্টিকেল মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে মেন কথা কি, এক্স অ্যাক্সিস। কি ইকুয়েশন ফলো করেছে, x equal to 10 plus 80 minus 3 square। তারপর আরেকটা y অ্যাক্সিস, আরেকটা পার্টিকেল y অ্যাক্সিস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওয়ার্ড y অ্যাক্সিস। সেই ইকুয়েশনটা ফলো করেছে y equal to 5 minus 8। দুজনেই হচ্ছে মিটার ইউজার করা হচ্ছে, ঠিক আছে। t equal to 1 second পরে relative velocity speed of second particle is measured with the frame of first particle। এইখানে আমার একটা কথা বলা আছে, এই যে speed of second particle with the frame of first, এটা একটা নতুন টার্ম, মানে হচ্ছে কি relative velocity, মানে আপেক্ষিক। আপেক্ষিক বেগকে আমরা বিভিন্ন রকম ভাবে প্রকাশ করতে পারি। সোজা আপেক্ষিক বেগ বলে দিলাম না, এখন তো তোমরা হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক থেকে একটু উচ্চ স্তরে পড়াশোনা করো, সেই জন্য রিলেটিভ ভেলোসিটি টার্মটা আমরা ব্যবহার না করে আমরা বলছি যে দ্বিতীয় কণার গতিবেগ প্রথম কণার সাপেক্ষে, তার মানে রিলেটিভ ভেলোসিটি। বাংলায় যারা পড়ছো তারা কম্পারেটিভলি ইজি পেয়ে যাবে। তো এটা আমরা সলভ করবো কি করে, দেখো x দেওয়া আছে, x দেওয়া vx হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, v1 equal to dx by dt তুমি পেয়ে গেলে। যেহেতু এটা x অ্যাক্সিস, তার মানে ওর পেছনে একটা i হ্যাট দিতে হবে, তাই না, ভেলোসিটির পরে একটা i হ্যাট দিতে হবে। সিমিলারলি y এর y করে দিয়েছে, তাহলে v equal to dy by dt, আবার একটা ডিফারেন্সিয়েশন, কিন্তু যেটা y অ্যাক্সিস, তার মানে একটা j হ্যাট দিতে হবে। এবার i হ্যাট আর j হ্যাট তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে দুটো ভেক্টর যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাদের রেজাল্টেন্ট রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে রেজাল্টেন্ট ভেলোসিটি কি হবে, vx স্কয়ার প্লাস vy স্কয়ার আন্ডার রুট। তাহলে দেখো আমরা তাই করেছি। তাহলে আমরা কি বের করেছি, দেখো ভেলোসিটি অফ দ্য সেকেন্ড ওয়ান ইন দ্য ফ্রেম অফ ফার্স্ট, দ্যাট ইজ রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি আমরা কি করলাম, v21, তোমরা দেখতে পাচ্ছ তো স্লাইড গুলো, v21 equal to v2 minus v1, v21 equal to v2 minus v1। তাহলে আমরা এখানে v21 আর v2 minus v1 এই যে জিনিসটিকে বসালাম, এই যে এটা,
তাহলে that is equal to v21 এর ম্যাগনিটিউড আমরা নেব, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে এই জিনিসটা পাচ্ছি। তাহলে এইটা আমাদের বলে দিয়েছিল রুট কে, তাহলে কে যদি উল্টো বা 5 এ কি হয়, তাহলে কে ইকুয়াল টু হবে 5। বড় বড় কনফিউশন আছে কারো? নেক্সট, minimum force required to move a body up an inclined plane is 3 times. That is important, 3 times the minimum force required to prevent it from sliding down. I mean, পড়তে যে sliding down করে যাচ্ছে তার 3 গুণ। আর বলে দিয়েছে কি না, coefficient of friction between the body and the plane is 1/2√3। তাহলে আমরা কি করছি দেখো, আমাদের দুটো কেস, একটা হচ্ছে বডি উপরে উঠছে, এফ আপ, বডি উপরে উঠছে, রিঅ্যাকশন ফোর্স দুটো ক্ষেত্রে এক, এমজি এদিকে রয়েছে, তাহলে এটা হচ্ছে এমজি সাইন, এটা হচ্ছে এমজি কস। আর যখন বডিটা নিচের দিকে যাচ্ছে তখন শুধু ফ্রিকশনাল ফোর্সটার ডিরেকশন পাল্টাবে, আর তো কিছু পাল্টাবে না। পাল্টাবে কি? আর কিছু পাল্টাবে না। তাহলে এফ আপ অর্থাৎ উঠতে কতটা বল লাগছে, এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা, কারণ এখানে আর হচ্ছে কত এমজি, তাহলে মিউ আর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, তাহলে মিউ এমজি কস থিটা আর এফ অফ ডাউন ডট এমজি সাইন থিটা মাইনাস এফ এস কস থিটা। মানে এখানে যে আমরা এখানে ভ্যালুটা কি বের করছি, মিউ এমজি কস থিটা, কারণ আর মানে এমজি কস থিটা, তাহলে মিউ আর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, তাহলে এখানে আমরা আরেকটা টার্ম লিখলাম এমজি কস থিটা। Why the problem? F up উপরের দিকে যে বল লাগছে, that is 3 of F down, মানে নিচে নামাতে সেই বল লাগছে। তাহলে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই, বসিয়ে সলভ করলে আমরা পাবো tan থিটা ইকুয়াল টু 2 মিউ, তাহলে 2 ইনটু 1/2√3, তাহলে 1/√3, তাহলে tan 1/√3, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। একটা নন ইউনিফর্ম রড আছে যার লেন্থ হচ্ছে L, সেটা x অ্যাক্সিস বরাবর রয়েছে, এমন ভাবে রয়েছে that it ends at the origin, এর এন্ডটা রয়েছে অরিজিনে, মানে মূল বিন্দু। The linear mass density of the rod lambda equal to lambda 0 x, lambda 0 একটা কনস্ট্যান্ট, determine the center of mass, মানে ভর কেন্দ্র বের করতে হবে with respect to origin। দেখো এখানে ছবিটা কেন মনে আঁকা, ছবিটা আঁকতেই হবে। তাহলে এখানে বলছে x অক্ষ বরাবর রয়েছে, তাহলে এটা y, এটা x, তাহলে আমি কি বললাম, আমি ধরলাম যে কেন্দ্র থেকে x দূরত্বে আমি একটা ছোট্ট অংশ নিলাম, সেই অংশটা হচ্ছে x। তাহলে এখানে সেন্ট্রাল মাসের ফর্মুলা তো তোমরা জানো যে n I equal to 1 থেকে n mi ri নিজে সামেশন অফ mi, তাহলে সামেশন মানে ইন্টিগ্রেশন, তাহলে 0 থেকে n, আর এখানে n এর জায়গায় আমরা কি বসাবো, n ইনটু ল্যামডা x, কারণ ল্যামডা কি ছিল, দৈর্ঘ্যের সবসময় তার পরিবর্তন হচ্ছিল, তাহলে x ইনটু ল্যামডা x dx, আর নিচে টোটাল মাস মানে ল্যামডা x ইনটু dx। ল্যামডা ছিল কি, তার সঙ্গে পরিবর্তন। তাহলে এখানে দুটো ইন্টিগ্রেশন করতে হচ্ছে, একটা হচ্ছে x ল্যামডা x dx, তার মানে এখানে একটা আমরা ভ্যালু পেয়ে যাব, সেটা হচ্ছে ল্যামডা l³/3, আর একটা আমরা ইন্টিগ্রেশন করব ল্যামডা x dx, ল্যামডা x এর ভ্যালুটা বসালে এইটা পাবো। এবার সেন্টার অফ মাসের জন্য আমরা এই ফর্মুলাটা ইন্টিগ্রেশন বসালে আমরা ভ্যালুটা পাবো 12/3। বড় বড় কনফিউশন আছে কি? এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, একটা ডিস্ক গড়িয়ে যাবে, তার মধ্যে 3টে পয়েন্ট তোমার দেওয়া আছে, সি, কিউ আর পি। এই 3টে পয়েন্টের ভেলোসিটি রিলেশন বের করতে বলছে। 3টে পয়েন্টের ভেলোসিটি রিলেশন তোমাদের কাছে জানতে হবে। দেখো এখানে যদি আমরা এই স্ফিয়ারটাকে ধরি, তাহলে এইটা হচ্ছে সেন্টারটা, হচ্ছে সেন্টার অফ মাস। আমরা যখন কোনো একটা বডি রোটেট করে তখন আমরা ধরে নিই সেন্টার অফ মাস কিন্তু একটাই পয়েন্টে না, সেন্টার অফ মাস লিনিয়ার মোশন, ও সোজা এরকম ভাবে
বলছি আমি তাহলে নোটটাই নিচ্ছি। ভিসি ধরে কোনো অসুবিধা নেই। এবার যদি আমরা পি পয়েন্টটাকে দেখি, পি পয়েন্টটা কোথায় আছে? পি পয়েন্ট এদিকে আছে। তাহলে ও কি করবে? ও এই দিকে ঘোরার চেষ্টা করছে, এই যে ওমেগাটা এই দিকে, তাহলে অবভিয়াসলি এর ওমেগা দিকটা হবে এই দিকে। এই যে পি এর দিকটা দেখা এখানে দিয়েছি ওমেগা প্লাস আর। তাহলে এখানে কি হলো? পি পয়েন্টে যেমন তার লিনিয়ার ভেলোসিটি থাকবে, তেমন তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে। তার মানে এখানে দেখো ভি রোটেশনাল অ্যাট পি, মানে পি পয়েন্টে তার রোটেশনাল ভেলোসিটি। তাহলে কি দাঁড়ালো? ভিসি প্লাস ওমেগা। কিন্তু কিউ পয়েন্ট গেলে, কিউ পয়েন্ট কি হচ্ছে? কিউ পয়েন্টটা দেখো নিচের দিকে নামছে, এই যে নিচের দিকে নামছে। নিচের দিকে নামলে ও রোটেশনাল ভেলোসিটি কিন্তু এই দিকে হবে, ডেফিনেটলি এই দিকে হবে। কিউ পয়েন্টটা ভেতরে রয়েছে, কিউ পয়েন্টটা তো উপরে নেই। আর একদম মাথাতে তার ভেলোসিটি কত হবে? 2c, কারণ সেন্টার অফ মাসের যা ভেলোসিটি তার ডাউন। আর এই তলার যে পয়েন্টটা অর্থাৎ কন্টাক্ট পয়েন্টটা, তার ভেলোসিটি হবে c। যে কোনো সেন্টার অফ মাস ক্যালকুলেশন করতে গেলে এই তিনটে পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। টপ পয়েন্টে হচ্ছে টুয়াইস অফ ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, আর কন্টাক্ট পয়েন্টে ভেলোসিটি হবে 0। তাহলে কিউ পয়েন্টে ভেলোসিটি কত হবে? vc প্লাস ভি অফ রোটেশনাল অ্যাট কিউ। তার মানে এখানে এটা মাইনাস আছে, তাহলে বুঝতেই পারছো যে কিউ পয়েন্টের ভেলোসিটি সবথেকে কম, তারপর ভিসি মানে যেটা হচ্ছে সেন্টার অফ মাসের ভেলোসিটি, আর উপরে আর নিচের যে পয়েন্টটা, সেই নিচের পয়েন্টটায় ভেলোসিটি হচ্ছে সবথেকে বেশি। কারণ সেন্স অফ রোটেশনটা আমাদের খেয়াল করতে হবে। তোমাদের কোনো ডাউট আছে প্রশ্নটা নিয়ে? নেই? থাকলে বলুন। এখানে দেখো সিম্পল পেন্ডুলামের কথা বলা হচ্ছে। সিম্পল পেন্ডুলাম যখন প্লেস অন আর্থ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ড পেন্ডুলাম টাইম পিরিয়ড সেকেন্ড। এগুলো পর যখনই প্রশ্ন করবে আন্ডারলাইন করতে যাবে, তাহলে কি হবে? ক্লিক করবে, ফর্মুলাটা খুব তাড়াতাড়ি। হাইট h ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, প্রথমে টাইম পিরিয়ড ছিল 4 সেকেন্ড, তারপরে টাইম পিরিয়ড হলো 6 সেকেন্ড। এখন এখানে যেহেতু সেকেন্ড সিম্পল পেন্ডুলাম বলেছে, একটা সিম্পল পেন্ডুলাম আর একটা সেকেন্ড পেন্ডুলাম। দেখো এখানে যখন আমরা সলভ করব, টাইম পিরিয়ড অফ দ্য সিম্পল পেন্ডুলামের ফর্মুলা হবে 2π√L/G, আর এট এ হাইট g = g r, যে r + h তার হোল স্কয়ার। তাহলে এট দ্য সারফেস t1 = 4 সেকেন্ড, আর g তো 10 সেন্টিমিটার সেকেন্ড স্কয়ার। এরকম লয় থাকবে, না হলে তোমরা 10 ধরে করবে। আমরা কম্পিটিটিভে g এর ভ্যালু 10 ধরে করব। t2 তে এটা হচ্ছে 6 সেকেন্ড, g2 টা পাল্টে গেছে। তাহলে আমরা কি করলাম? t2/t1 এই ভ্যালু পুট করলাম। তাহলে এখানে সব কেটে গেল, উপরে গেল g1, নিচে গেল g। তাহলে এইখানে g2 ভ্যালুটা আমরা বসালাম। তাহলে g কেটে গেল, কেটে গেলে এটা ইনভার্স ফাংশন হয়ে গেল, উপরে উঠে গেল r + h, নিচে r, দুই স্কয়ার আছে আন্ডার স্কয়ার। তাহলে খুলে গেল, খুলে গেলে r + h/r। তাহলে এটা কত? 6 আর 4 মানে 3 এর r + h/r। বাকিটা ইজি ক্যালকুলেশন, একদম কিন্ডারগার্টেন। এটা তোমাদের বোঝাবার দরকার নেই। সেক্ষেত্রে আর এইচ হবে কত? 3200 কিলোমিটার। অপশন হবে 3। নেক্সট, এই যে বললাম না যে যখন কম্পিটিটিভ পরীক্ষা হবে তোমরা, তখন কিছু প্রশ্ন হবে একদম বেসিক থিওরির উপর। মানে একটু কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে একটা জিজু দেখানো হয় যে এটা সাংঘাতিক প্রশ্ন অ্যাটেন্ড করা যায় না। অনেকেই প্যানিকেই কিন্তু অর্ধেক প্রশ্ন বা বেশ কিছু প্রশ্ন করতে পারে। এই যেমন প্রশ্নটা দেওয়া আছে, এটা কিন্তু একদম বেসিক থিওরি। যে একটা রড আছে 50 সেন্টিমিটার, একটা রড আছে 100 সেন্টিমিটার, তাদের মেজারমেন্ট হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে তাদেরকে মেজার করা হচ্ছে। আর তাদের কিন্তু এক্সপানশন অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণের মান বলা হয়েছে। বলেছে যে অ্যাভারেজ কোএফিশিয়েন্ট এক্সপানশন অফ দ্য কম্পোজিট সিস্টেম, অর্থাৎ রড যখন জোড়া আছে এই কম্পোজিট সিস্টেমে তাদের লেন্থ এক্সপানশন কত। দেখো এটা বেসিক ফর্মুলা হচ্ছে এটা, আলফা এভারেজ ইকুয়াল টু আলফা 1 L1 আলফা 2 L2 যে L1 L2। এখন এটা তুমি কি ভাববে, কি জানবে, এটা তো মেমোরির উপর। তার মানে কম্পিটিটিভ পরীক্ষায় কিছু প্রশ্ন কিন্তু অন দ্য বেস অফ ইওর মেমোরিও থাকে। মানে ধরো নিউটন সেকেন্ড ল, F = mv, এরকম কিছু প্রশ্ন থাকবে
সুতরাং ওই কম্পিটিটিভ পরীক্ষা একটা বড় যুদ্ধ দেখলাম যে আমি সব কটা প্রশ্ন আমাদেরকে এমন প্রশ্ন থাকবে যে আনসার করতে হবে, এই প্যানিক সোজা প্রশ্নগুলো হাত থেকে ছুটে এটা যেন অনেক সোজা প্রশ্ন, এটা জাস্ট ফর্মুলাটা হয়ে যাবে, আপনি কোনো ব্যাপার না, এই ফর্মুলা কমন ফর্মুলা। তাহলে এখানে কি করা হচ্ছে, স্টেট আলফা 1 L1 আলফা 1 L2 আলফা 2 যে L1 L2 বাকিটা একদম ক্যালকুলেশন দেখো, সুন্দর ক্যালকুলেশন 3000 বাই 150 into 10 to the power minus 6 20 আর 10 to the power minus। এই প্রসঙ্গে একটা কথা বলি যে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই 10 to the power 0 অর্থাৎ 10 to the power factor 10 to the power 0 10 to the power factor multiplier factor দেখো, এই মাল্টিপ্লায়ার ফ্যাক্টরের ক্যালকুলেশনটা কিন্তু একটু হাতে সেট করতে, কারণ সবসময় যে 10 to the power কে বাইরে বের করে দিবে, বাইরে বের করে দিবে, তাহলে দেখবে ক্যালকুলেশন বিকাম বিট ইজি। তোমরা ভাবছো অনেক বড় একটা সংখ্যা কিন্তু এই 10 to the power কে বের করবে, এটাকে বলে মাল্টিপ্লায়ার। এটা তোমরা ডাইমেনশন জায়গাটা খুব ভালো করে শিখতে হবে, সিগনিফিকেন্ট ডিজিটের 10 to the power কে বাইরে বের করবে ক্যালকুলেশন শিখবে। এটাও দেখো, এটা কিন্তু বেসিক্যালি একদম আমাদের ডেফিনিশন টেক্সট, একটা কার্নো থিঙ্কিং তার রিজার্ভার মানে তাপ দাহন, যেখানে তাপটা ছাড়ে is 7 degrees centigrade, efficiency 50%, আর it is desired to increase its efficiency 70%, মানে আমরা চাইছি 70% বেড়ে যাবে। How many degrees should the temperature of the high temperature reservoir be increased? কতটা টেম্পারেচার আমাদের বাড়াতে হবে? হাই টেম্পারেচার মানে যেখান থেকে তাপ ও নিয়ে নিচ্ছে, একটা হচ্ছে তাপ দেয় মানে যেটাকে আমরা বলি সোর্স, আর একটা হচ্ছে সিঙ্ক যেটা হচ্ছে তাপ ও ছেড়ে দেয়। তাহলে আমাদের এখানে কি কনসেপ্ট কি, মানে আমি অঙ্কটা পড়ে আমার মাথায় টপাস করে স্ট্রাইক করবো যেটা কি দিচ্ছে, এটা কারণ তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ইটা ইকুয়াল টু 1 মাইনাস সি এর টেম্পারেচার সোর্সের টেম্পারেচার T2/T। তোমরা যদি পড়ে থাকো এরকম বলো T2/T, নো প্রবলেম। এবার ইন ফার্স্ট কেস দেখো টি সি মানে হচ্ছে যেটা সি এর টেম্পারেচার কত 7 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু সবসময় আমাদের মাথায় আবার একটা টপাস করে ঘন্টি বাজে, ঘন্টি বাজে কি বলবে যে সেন্টিগ্রেডে অঙ্ক হবে না, সেন্টিগ্রেডে যখন হবে না তাহলে তাকে কি করতে হবে, কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে কেলভিনে যে কনভার্ট করলাম 7 + 273 280, আর ইটাটা হলো তো 50% মানে 50/100 মানে 0.5 কমপ্লিট। তাহলে 0.5 করলে এখানে আমরা সোর্সের টেম্পারেচারটা পেয়ে যাবো, সিম্পল থিং, সোর্সের টেম্পারেচার পেয়ে যাবো। এবার সেকেন্ড কেসে আমরা কি করছি, সেকেন্ড কেসে আমরা হচ্ছে যে এফিশিয়েন্সি করতে হবে 70% মানে 0.7, তা 0.7 বসালাম 1, আর যেটা সিম তার টেম্পারেচার তো একই আছে, এটা হচ্ছে আবার সোর্সের টেম্পারেচার আমরা এটা পেয়ে গেলাম। দেখো এটা কিন্তু তোমরা দেখছো, তোমরা হয়তো ভাবছো 280 আর নিচে 0.3 ক্যালকুলেশন করা খুব টাফ না, ওটা হচ্ছে 2800 ভাগ 3, তোমাকে একটা ছোট্ট ভাগ এখন শিশু শ্রেণীর ভাগটাকে বলছে, এটা কিন্তু 11 12 সেখানে হয় না, এটা ক্লাস 2 3 4 5 এ সেখানে 2800 ভাগ 3। তো তুমি একটা বের করলে ডেসিমালটা 2 পয়েন্ট, তাহলে তুমি এটা বিয়োগ করে এই ভ্যালুটা পেয়ে গেলে। এবার এই ভ্যালুটা তুমি যদি তোমার অপশনে নেই তাহলে কি করতে তুমি রাউন্ড অফ মানে কি করে কাছাকাছি গিয়ে আসবে, বলছো না ক্লাস 6 এ 10 এর কাছাকাছি 100 মাল্টিপল বলছো 6 এর অঙ্ক আছে, আমি স্কুলে পড়াই 6 এর অঙ্কে এরকম আছে 10 এর 10 এর নিয়ারেস্ট মাল্টিপল 100 নিয়ারেস্ট মাল্টিপল ক্লাস 6 এ আছে। তো এখান থেকে সিম্পল দিক হচ্ছে 380, তাহলে এর অপশন হবে ডি। ওকে, the molecules of a given mass of gas at RMS velocity of 200 meter per second at 27 degrees centigrade and 1 atmospheric pressure। এবার যখনই আমরা এটা বললাম এই আবার মাথার ঘন্টাটাকে ক্লিক করা কি বলবো, প্রেসারের উপর নির্ভর করে না, যখন টেম্পারেচার ফার্স্ট ডিপেন্ডেন্ট। আমাদের ফর্মুলাটা কি, আমাদের ফর্মুলাটা হচ্ছে কি VRMS equal to 3RT/m under root, একটা কমন ফর্মুলা root over 3RT/m under root। এবার দেখো
obviously VRMS is proportional to root 3. দেখো V2 by V1 এটা আমার লেখা দিয়ে T2 by T1 T2 by T1 তাহলে T2 হচ্ছে 400 আর T2 হচ্ছে 300 400 by 300 তাহলে এটা হচ্ছে 2 by root 3 তাহলে V2 equal to 200 2 by root 3 তাহলে 400 by root 3 বুঝতে পারলে এটা আমার টাইপিং এর গন্ডগোল হচ্ছে এটা হচ্ছে T2 by T1 তাহলে V2 equal to 200 into 2 by root 3 মানে 400 by root 3 মিটার পার সেকেন্ড তাহলে কারেক্ট অপশন তাহলে বুঝতে পারছো যে কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু 20% to 25% কোশ্চেন কিন্তু তোমার একদম কনটেক্সচুয়াল হয় কিন্তু যারা পরীক্ষার্থী তাদেরকে এই ভিডিওটা দেখানো হয় এই ভয়টা দেখানো হয় যে সাংঘাতিক ব্যাপার হয়তো প্রথম প্রশ্নটা একটু সাংঘাতিক ভাবে করে প্রশ্নটা কঠিন হচ্ছে না প্রশ্নটা কঠিন সোজা সব মিলিয়ে আছে তার মানে কঠিন দেওয়া আছে সোজাও কিন্তু দেওয়া next one a transverse wave is represented by the equation একটা ইকুয়েশন দেওয়া আছে v হচ্ছে velocity for one value of wavelength maximum particle velocity will be equal to 2 times of the wave velocity তরঙ্গ বেগের দ্বিগুণ হবে এখন দেখো এই যে ভেলোসিটিটা এই ভেলোসিটিটা কার ভেলোসিটি কেউ বলতে পারো এই যে ভিটা কার ভেলোসিটি ভিটা হচ্ছে তরঙ্গের আর কণার বেগ বের করতে গেলে আমাকে কি করতে হবে সিম্পল এটাকে কণার সরল মানে এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করব dy by dt তাহলে দেখো এখানে কি বলা হয়েছে তরঙ্গের সমীকরণ y is equal sin 2 pi by lambda vt minus x তাহলে v of particle কি পার্শিয়াল ডেরিভেটিভ অফ dy by dt কারণ এখানে x ও ফাংশন আছে তো আমরা ডাইরেক্টলি dy by dt লিখতে পারি না তাহলে y একে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 2 pi by lambda v এরা বেরিয়ে এলো 2 pi v by lambda এই জিনিসটা বেরিয়ে এলো আর sin কে করলে তো cos for maximum condition কেন maximum particle velocity maximum বলে দেওয়া আছে তাহলে ম্যাক্সিমাম কন্ডিশন আমরা জানি ম্যাক্সিমাম মিনিমাম sin থিটা cos থিটা যাই বলো না কেন কারণ সব জায়গা দিয়ে মান হবে তাই না sin থিটা cos থিটা ধাক্কা ধরতে গেলে সেই 1 আর মিনিমাম ভেলোসিটি মাইনাস 1 মিনিমাম ভ্যালু মাইনাস 1 তো প্লাস মাইনাস রিজিয়নের মধ্যে ভ্যারি হবে তাহলে এটা হয়ে গেল প্লাস 1 তাহলে vp max মানে এটা বাদ তাহলে কি হবে y is equal to 2 pi v by r vp max equal to 2 of v max মানে কি ওই পার্টিকেল এই ওয়েভের ভেলোসিটি আমাদের v বলে দেওয়া আছে কারণ এই জিনিসটা ইকুয়াল টু 2v বাকি ক্যালকুলেশন ওই সিরিজের পার এটা 11 হলো সেখানে হবে তাহলে এখানে দেখানো হলো কি pi x by lambda equal to 1 তাহলে lambda equal to pi y just for the root এটা একটু টাইম এটা একটু কঠিন তোমাদের কথায় কিছু কঠিন কিছু সহজ তো এখানে কি বলা হচ্ছে এখানে একটা সার্কিট দেওয়া আছে আর এই যে গ্রাফটা দেওয়া আছে এটা কি না C1 এর অ্যাক্রস এর পোটেনশিয়াল C1 এর অ্যাক্রস এর পোটেনশিয়াল আর C3 এর মধ্যে গ্রাফটা দেওয়া আছে সার্কিটটা তো আমরা দেখতে পাচ্ছি C1 সিরিজ এর দুটো প্যারালাল আর এখানে পোটেনশিয়াল আছে আর তোমরা প্রশ্নকর্তাকে বলতে পারো একটু ভুল আছে কেন ভুল আছে বলতে পারো এখানে ভিটা ডিসি হতে পারে ডিসি কি ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে কাজ করে না তাহলে এসি দিতে হবে কিন্তু এখানে ভি মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে এখানে ভি মানে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল বা স্থির বিভব এই কম্বিনেশনটার অ্যাক্রসে দেওয়া হয়েছে তো এখানে C3 আর V তার একটা গ্রাফ দেওয়া আছে দেখো এটা 6 থেকে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে আমরা জানি না তো চলো আমরা সলিউশনের ক্ষেত্রে চলে আসি আমাদের বলেছে C1 এর অ্যাক্রসে পোটেনশিয়ালটা হচ্ছে আর এটা তো বলেছে তাহলে ইকুইভ্যালেন্স ক্যাপাসিট্যান্স কত হচ্ছে এরা দুটো প্যারালাল মানে যোগ C2 C3 যোগ আর তার সাথে 1/C1
plus 1 by C2 C3 তার মানে কি দাঁড়াবে C1 into C2 C3 নিচে হলো C1 plus C2 plus C3 total charge যেহেতু DC ভোল্টেজ দেওয়া total charge Q equal to C equivalent to V তাহলে potential difference across C1 equal to V equal to Q by C1 V by C1 বলে আমরা এই জিনিসটা পাবো বলতে C3 যখন ইনফিনিটি তখন V1 হচ্ছে 10 ভোল্ট তাহলে V1 ইকুয়াল টু এই জিনিসটা পেলাম তাহলে আমরা কি করলাম দেখো C1 C2 দিয়ে ভাগ করেছি C1 by C2 এই গোটা জিনিসটা C1 by C2 তার মানে C1 by C2 plus C3 plus 1 equal to V by 1 কারণ হচ্ছে কি কারণ এখানে দেখো এই যে C3 ছিল ইনফিনিটি তাহলে এই যে C3 কে যদি ইনফিনিটি করি তাহলে 1 by C1 by infinity মানে হচ্ছে কি তার মানে এটা হয়ে যাবে কি তাহলে V1 equal to V equal to 10 আর একটা কন্ডিশন দেওয়া আছে C যখন 0 তখন V1 সমান হচ্ছে 6 তাহলে V1 আবার ভ্যালুটা বসালাম ভ্যালুটা বসিয়ে দেখো C3 0 তার মানে এখানে 0 বসালাম এটা 0 বসালাম তাহলে কি দাঁড়ালো V into C2 is C1 plus C2 তাহলে V এর ভ্যালু আমরা অলরেডি 10 পেয়েছি 10 বসালাম C2 is C1 plus C2 এটা তো 6 তাহলে বাকিটা সলভ করলে তুমি পাচ্ছ কি C1 by C2 equal to 2 by 3 একটু কেটে প্রশ্ন করতে স্যার 2 by 3 তাহলে তোমাকে এখানে কনসিডারেশন কি করতে হচ্ছে কনসিডারেশন করতে হচ্ছে দুটো আগে তো তুমি একদম V1 কে বের করে নাও V1 কে বের করে C2 দুটো কন্ডিশন দাও একটা হচ্ছে C2 একটা হচ্ছে equal to C3 equal to infinity আর একটা হলো C3 equal to 0 এই প্রশ্নটায় বলা আছে AB এর across এ equivalent resistance বের করো AB এর across এ equivalent resistance বের করো দেখো AB এর মধ্যে সরাসরি এই একটা রেজিস্ট্যান্স লাগানো আবার তুমি বলতে পারো এই একটা রেজিস্ট্যান্স লাগানো আছে আবার এখান থেকে ঘুরে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে তাহলে এটার জন্য আমাদের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা প্রয়োজন তো আমরা কি করলাম দেখো AB এর মধ্যে এই পয়েন্টটাকে আমরা O তাহলে একটা রেজিস্ট্যান্স আছে A থেকে B একটা রেজিস্ট্যান্স আছে A থেকে O O হয়ে B দেখো A থেকে O O হয়ে B দেন একটা রেজিস্ট্যান্স আছে A থেকে D D থেকে C C থেকে B A থেকে D D থেকে C C থেকে B সবকটা রেজিস্ট্যান্স আঁকা এবার যখন এরকম একটা সার্কিট পাবো ও তারপরে আর ধরো একটা রেজিস্ট্যান্স আছে D থেকে O রয়েছে আবার C থেকে O রয়েছে কারণ এটা আমার ছোট্ট ত্রিভুজ তৈরি হবে তখন এই সমস্যাটা তৈরি হবে যে আমরা এই রেজিস্ট্যান্সটাকে কি করে ইউজ করব এর জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে এখানে আমি একটা মিরর সিমেট্রি করি এখানে যে একটা মিরর আছে দর্পণ আছে করে মনে করি তাহলে বাঁ দিক আর ডান দিক এই দুটো আইডেন্টিক্যাল এখন যদি কোনো জায়গায় মিরর সিমেট্রি থাকে তাহলে এই কানেকশনটা থাকা আর না থাকা সমান মানে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না তাহলে কারেন্ট যদি না যায় তাহলে এই ব্রাঞ্চে কোনো কারেন্ট না যায় তাহলে আমরা এই ব্রাঞ্চটাকে যেমন লেগে আছে একে তুলে দিতে পারো তাহলে তুলে দিতে কি হবে দেখো এই আর এর অ্যাক্রসে একটা 2R প্যারালাল তাহলে কি দাঁড়ালো আর আর 2R এর প্যারালাল হচ্ছে 2R by 3 আর একটা আর এখানে আর সিরিজ মানে 2R আর এখানে হলো R তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি দাঁড়ালো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো উল্টে দেবো কারণ প্যারালাল লাগানো আছে 3 by 8R 1 by 2R 1 by R তাহলে R এফেক্টিভ 8R by 15 আর এর ভ্যালু 5 দেওয়া আছে তাহলে 5 দেওয়া হবে 8 by 3 ওহম কাউন্সিলের ওয়েবসাইটে যেখানে ইউটিউবে ভিডিও দেওয়া আছে একটা ক্লাস কিন্তু দেওয়া আছে সেখানে শুধু ওই মিরর সিমেট্রি ফোল্ডিং সিমেট্রি অর্থাৎ ইকুইভ্যালেন্ট বিষয়ে তোমরা একটু ওই ভিডিওটা দেখতে পারো ভিডিওতে এগুলো অনেকগুলো আছে মানে টাইপ দেখানো আছে কাউন্সিলের ইউটিউব চ্যানেলে আছে থার্ড সেমিস্টারের জন্য দেখবে একটা সার্কিটের সিমেট্রি ক্যালকুলেশনের জন্য একটা ক্লাস করা আছে এটা সাধারণত হায়ার সেকেন্ডারি লেভেলে একটু কম লাগে কমপ্লিট লেভেলে দক্ষতা বাড়াতে গেলে কিন্তু এই কনসেপ্টটা খুব বেশি লাগে মিরর সিমেট্রি কোথায় দেখো ফোল্ডিং সিমেট্রি কোথায় দেখো
আর পোটেনশিয়াল ডিভাইডার কোথায়? তিনটে পদ্ধতি আছে, তিনটে পদ্ধতিতে আমরা তুল্যাঙ্ক রোধ কল্পনা মানে ক্যালকুলেশন করে নিতে পারি। তোমরা চাইলে ভিডিওটা দেখে নিও, ভিডিওটাতে অনেকগুলো অঙ্ক কিন্তু করে দেওয়া আছে। নেক্সট, এটা দেখো কম্পারেটিভলি ওই ফর্মুলা বেস করে ধরতে পারলে ওই পারলে পর্বত, না পারলে পারলে সর্বত, না পারলে পর্বত। এটা খুব সহজ, এটা একদম বলে দেওয়া আছে যে এর এতগুলো মলিকিউল আছে, অ্যাটম আছে, পার ভলিউম বলে দেওয়া হলো, টেম্পারেচার বলে দেওয়া হলো, আর সাসেপ্টিবিলিটি মানে প্রবণতা বলে দেওয়া হলো। 300 দেখো কি ল, কোন ল? 20 শুরু, 20 ল। তাই প্রপোর্শনাল টু 1/t, দেখো T1 বলে দেওয়া আছে, T1 এ তাই এর ভ্যালু বলে দেওয়া আছে, T2 তে তাই এর ভ্যালু চাই। সিম্পল ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। কারণ এত কিছু ডেটা আমার লাগবে না, এত কিছু ডেটা দেওয়া আছে, কিন্তু আমাকে ধরতে হবে মানে কি করতে হবে, সঠিক জিনিসটাকে পাকড়াও করার নামই কিন্তু কম্পিউটার। সঠিক জিনিসকে অল্প সময়ের মধ্যে পাকড়াও করার নামই হচ্ছে কম্পিউটার সায়েন্স। এখানে বলেছে একটা 10 ভোল্ট একটা 60 ওয়াট বাল্ব 100 ভোল্ট লাইনের মধ্যে কানেক্ট করা আছে। রিকোয়ার্ড ইন্ডাক্টর, the required induction coil and self inductance of value. এখানে একটা ভুল আছে, তো এখানে দেখো এখানে একটা বাল্ব আছে, আর এখানে একটা সেলফ ইন্ডাক্টিং কয়েল আছে, আর এখানে সোর্স ভোল্টেজ তো দেওয়া আছে। তাহলে V ইকুয়াল টু, আমরা কি জানি এটা হচ্ছে এলআর সার্কিট, তো VR স্কয়ার প্লাস VL স্কয়ার। তাহলে V ইকুয়াল টু, এখানে VR বলেছে 10, 10 এর স্কয়ার প্লাস VL স্কয়ার। তাহলে V বলে দিয়েছে 100, এই যে দেখো এই 100 এর পিক ভ্যালু 100, 100। তাহলে এটাও 100, এটাও 100। তার মানে দেখো এই পাশে 100, এই পাশে 10 এর স্কয়ার মানে 100। তার মানে VL টেন্ডস টু 100, VL টেন্ডস টু 100। এটা কি হবে? এটা 10 হয়ে যাবে, 10 রুট ওভার 10, আর এটা হচ্ছে 100। তাহলে এই পাশে কি গেলে এটা থাকে 90, তার রুট ওভার। তার মানে VL মোটামুটি ভাবে দাঁড়িয়ে যাচ্ছে 100। তাহলে from the data current through the circuit 60/10, কারণ এর তো 60 ওয়াট দেয়া আছে, P by V মানে 60/10 equal to 6 ampere। তাহলে VL equal to IXL, তাহলে I into omega L, I into omega L মানে কি, এখানে VL আমরা পেয়েছি 100, I omega L মানে কি 2 pi n, মানে 2 pi আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, ফ্রিকোয়েন্সি ইনটু L। তাহলে এখান থেকে I হচ্ছে 6, তাহলে 6 100 বাই L হচ্ছে 1/6 পাই, 1/6 পাই মানে হচ্ছে 0.05298। এরা কিন্তু ছোট ছোট ভাগ কিছু তোমাদের করতে হবে, রাফের ভাগ, মানে এটা কি নাম করবে বলো তো, এটা একটা টিপস আমি তোমাদের। এটা হচ্ছে 6 আর পাই এর ভ্যালু কত 3.14, তাহলে 1/18 হলো, তুই জাস্ট 1/18 মানে 18 1/18, তাহলে তার নিয়ারেস্ট ডেসিমাল পাবে, সেটাই কিন্তু অপশনগুলোর মধ্যে রয়েছে। মানে তোমাকে 3.14 করতে হবে, এটা কিন্তু টেকনিক। 6 আছে আর 3, পাই এর ভ্যালু কত 3.14, তাহলে তুমি 3টা কেন 3 6 18, তাহলে 1/8 এইটার ক্যালকুলেশন, ইট উইল টেক লেস। একটি আলোর উৎস থেকে নির্গত আলোর তীব্রতা বলে দেওয়া আছে। এই তরঙ্গের তড়িৎ ক্ষেত্রটি বিস্তার কত, স্পিড একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে, বিস্তার কত 4টে দেওয়া আছে। দেখো এখানে ফর্মুলা হচ্ছে I half C epsilon naught
এপসাইলন নট ই জিরো স্কয়ার ইন্টেন্সিটি এটা কত এটা বলতে পারো একদম ফর্মুলা বেসড অন আর এখানে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন এরকম এরকম অনেক কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভিডিওতেও আমরা দেখিয়ে দিয়েছি যে সি এপসাইলন নট ইকুয়াল টু 1/200 1/125 এগুলো কতগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু এগুলো মনে রাখতে সুবিধা আমরা যেমন 1/4 এপসাইলন এর ভ্যালুটা 9 মনে রাখা তেমনি এরকম কতগুলো ভ্যালু মনে রাখতে পারি তাহলে কিন্তু ক্যালকুলেশন অনেক বেশি শর্টকাট তাহলে এখানে কি হচ্ছে ই স্কয়ার ইকুয়াল টু 2i এই জিনিসটা সি এপসাইলন নট তাহলে ই জিরো কত হবে রুট ওভার এটা দেখো এবার আই তোমাদের বলে দিয়েছে 500/5 আর এইটার শর্টকাট ভ্যালু হচ্ছে 1/125 কেটে দিতে গেলে এই জিনিসটা তাহলে ই জিরো হবে 2√3 আর বলে দিই 10 টু দি পাওয়ার গুলোকে সবসময় আলাদা করে নেবে 10 টু দি পাওয়ার আলাদা করে নিলে তোমার শুধু ক্যালকুলেশন আপডেট হয়ে যাবে তাহলে 2√3 n স্কয়ার এখানে বলা আছে একটা Young's double slit experiment Young double slit experiment is slab of thickness 1.2 micrometer at the refractive index 1.5 in front of the slit or another slab of thickness 3 t refractive index 2.5 is placed in front of the second slit if the position of the central fringe মানে কেন্দ্রীয় উজ্জ্বল পটির অবস্থানে কোনো পরিবর্তন হলো না তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল পটি যদি অবস্থাতে কোনো পরিবর্তন না হয় তার মানে পাথ ডিফারেন্স দুটোর ক্ষেত্রে পাথ ডিফারেন্স ইকুয়াল কারণ পাথ ডিফারেন্স তোমরা যদি কথা বলো তাহলে কিন্তু অন্য জনের শুনতে হবে কিছু লোকরা শুনছে তাহলে তোমরা কথা বলো ইট মেক ডিস্টার্ব কিছু উপকার পাবে এমন একদম উপকার হবে কারণ আমি বলার মাঝখানে কিন্তু অনেক কিছু টিপস বা ট্রিক্স তোমাদের বলছি শুধু উত্তরগুলো বলে এটা একদম রোবোটিক সেন্সে উত্তরগুলো বলে দেওয়া ওকে তো যে সেন্টেন্স চেঞ্জ হবে না সেন্টেন্স রিমেইন ফিক্সড তার মানে পাথ ডিফারেন্স ইকুয়াল আমরা কি জানি পাথ ডিফারেন্স উইল ক্রিয়েট ব্রাইট এন্ড ডার্ক ফ্রিঞ্জেস অন্ধকার পটি আর উজ্জ্বল পটি তৈরিতে কে দায়ী পথপার্থক্য even multiple of lambda by 2 odd multiple of lambda by 2 তাহলে এখানে মধ্যে কেন্দ্রীয় পটির কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে পাথ ডিফারেন্স উইল রিমেইন সেম তাহলে পাথ ডিফারেন্স যদি রিমেইন সেম হয় তাহলে দেখো এখানে আমরা কি করেছি এই তো সোর্স এর থেকে ভার্চুয়াল কিছু সোর্সেস তৈরি হয়েছে এখানে একটা স্ল্যাব রেখেছি তার রিফ্রাক্টিভ ইন্ডেক্স v1 এখানে একটা স্ল্যাব তার রিফ্রাক্টিভ ইন্ডেক্স v2 এটার কি ডিসটেন্স তাহলে সেন্ট্রাল ফ্রিঞ্জ একই জায়গায় আছে তার মানে দুজনের পাথ ডিফারেন্স ইকুয়াল আর এটা তো সিস্টেমটা একটাই তো সিস্টেম তার মানে বাকি জায়গাটা একই থাকে একটা স্ল্যাব লাগলে তার পাথ ডিফারেন্সের কি পরিবর্তন হয় কি চেঞ্জ হয় mu - 1 into t তার মানে ও যতটা mu - 1 into t করবে মানে একজন যতটা এই এক্সট্রা পাথ ডিফারেন্সটা করবে এও ততটাই পাথ ডিফারেন্স করবে না জাস্ট you have to put the value mark the form 1.5 minus 1 into 1.2 2.5 minus 1 into t2 so you will get t2 equal to 0.4 micrometer ক্যালকুলেশন পার্টটা তো খুব ইম্পর্টেন্ট না ক্যালকুলেশন কি করতেই পারো কিন্তু যেটা বেসিক সেন্স সেটা কি না সেটা হচ্ছে তোমাকে প্রবলেমটাকে ক্র্যাক করতে হবে আমি আবার বলছি যে দরকার হলে আমি পুরোটা শিখা হলো আরেকবার বলছি তোমাদের ওকে মুভ অন পরেরটা দেখো পরেরটা বলছে একটা প্রিজম আছে তার প্রতিসাধারণ কত রুট তার আলোক রশ্মিটি সমকোণী প্রিজমের সময় এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল প্রিজম এই একটা রাইট অ্যাঙ্গেল এই একটা রাইট অ্যাঙ্গেল তাদের রিফ্রাক্টিভ ইন্ডেক্স এর রুট 3 এর রুট দেখো এটা পড়ে তোমার মাথায় প্রথম আসবে আরে তরলের রিফ্রাক্টিভ ইন্ডেক্স যা প্রথম প্রিজমের রিফ্রাক্টিভ ইন্ডেক্সও থাকে দিস ইজ দ্য স্ট্রাইকিং আর আরেকটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স 0. ওটা অসুবিধা নেই আর সিডি তল দিয়ে নির্গত কোণ কত অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স কিন্তু স্ট্রাইকিং পয়েন্ট এখানে এইটার রুট এটার রুট সো
যেহেতু এটারও রুট থ্রি, এটার রুট থ্রি, তাহলে লাইট কি হবে? লাইট একটাই পথে ঢুকে যাবে, সিধে এক পথে যাবে, কারণ কোনো রিফ্রাকশন হবে না, কোনো রিফ্রাকশন হবে না, কারণ মাধ্যম থেকে প্রতিসারাঙ্ক এক, রিফ্রাকশন ডিপেন্ড অন রিফ্রাক্টিভ ইন্ডেক্স, তাহলে লাইট এখান থেকে সোজা বেরিয়ে গেল, তাহলে এটা যদি আই হয় এটাও হবে আই। এবার এটা লম্ব, এটাও লম্ব, কারণ এইটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলো, এটা 90 মাইনাস আই, আর 90 মাইনাস আই হলো, তাহলে এই লাইনটা সোজা এদিকে ফিরে গেছে, তাহলে এইটাও আমার হবে কি 90 মাইনাস আই। এটাকে যদি আমি না, এটা হলো 90 মাইনাস আই, এবার এইটা যদি আমি আর ধরি বা এটাকে আই ড্যাশ ধরা হয়েছে, তাহলে এইটা হবে 90 মাইনাস আর ড্যাশ, কারণ এইটা আর এইটা সমান, এই নো ডেভিয়েশন, বলতে কোনো রকম চ্যুতি হয় না, তাহলে যদি চ্যুতি না হয় তাহলে আপাতত কোণ এবং নির্গমন সমান হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এবার এখানে একটা সারফেস, এই একটা সারফেস, এই একটা সারফেস, দুটো রিফ্রাকশন, তাহলে এখানে আপতন কোণ হচ্ছে √3 sin 90 ডিগ্রি মাইনাস আর, এটা আর হবে, এটা আর হবে, আর এটা যেটা √3 এটা √2, তাহলে √2 ইনটু sin আর, তো এটা sin 90 ডিগ্রি মানে cos √2 sin আর, আর সিডি সারফেস মানে এইটা, এই যে বাইরে সিডি সারফেস, তাহলে এখানে কত 90 ডিগ্রি মাইনাস আর, আর এটা তো এর এ চলে গেছে i sin আর, তাহলে sin আর ইকুয়াল টু cos আর। দেখো এখানে ঠিক আছে, এইটা তুমি ইকুয়েশন পেলে, এখন তুমি স্লেট ব্লকে এটা এধারে, এটা এধারেও রাখতে পারো, এটা এধারে, এটা এধারেও রাখতে পারো, কিন্তু ক্যালকুলেশন করার সময় তোমায় দেখে রাখতে হবে, দেখো যেদিকে আই আছে, যেদিকে আই আছে, যেদিকে আর আছে, যেদিকে আর আছে, এই দুটো দিক সমান করতে হবে, নাহলে তোমার ক্যালকুলেশনটা অনেক বড় হবে। এরকম প্রিজমের অনেক অঙ্ক আছে, সেখানে তোমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা, কারণ কেউ ডাইরেক্ট বলতেই পারে আমি রিফ্রাকশন করছি, তাহলে এটা আগে ডিপোজিট করে এটা এবার কি অসুবিধা, সেন্স লজিক কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে টেকনিকটাই হচ্ছে এইটা, এইটা আর এইটাকে একদিকে না লিখলে তোমার ক্যালকুলেশন বিকাম ভেরি লার্জ। তাহলে এখানে জাস্ট এটাকে একটু স্কোয়ারিং এন্ড অ্যাডিং দিব, এটা cos স্কয়ার হয়ে গেল একটা, এই যে এইটা একটা সাইড, এইটা একটা সাইড, cos স্কয়ার করলে কি হবে, এটা 2 ইনটু 1, এটা 2 cos স্কয়ার i প্লাস 1, তাহলে এক ভাবে তোমার অঙ্কটা হবে। কিন্তু যদি তুমি সাইড চেঞ্জ করে করো তাহলে দেখবে অঙ্কটার ক্যালকুলেশন অনেক বেশি লম্বা হবে। তাহলে এটাও একটা পদ্ধতি বা এটাও একটা ট্রিক্স, যে যখনই আমরা রিফ্রাকশন অফ লাইট থ্রু দ্য প্রিজম করব, দেখবো একই টাইম মানে মিডিয়াম টু মিডিয়াম আমাদের কিন্তু এই ভ্যারিয়েবল গুলোকে একটা সাইডেই রাখতে হবে, তাকে সাইড চেঞ্জ করলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা কম হবে না, তারা কম্পারেটিভলি টাফ হবে। পরীক্ষা ওই কম্পিটিটিভ পরীক্ষায় অল্প সময় তোমার অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হবে। একটা হাইড্রোজেন অ্যাটম moving at a speed of v absorb a photon of wavelength at a nanometer and stop. Find the value of v, mass of hydrogen তোমাদের কাছে বলে দেওয়া। এই যে তোমাদের একদম প্রথমেই বলছিলাম না চ্যাট জিপিটি কথা, একদম প্রথমে বলছিলাম না, এখন ছেলেপুলেরা অনেকদিন চ্যাট জিপিটি ব্যবহার করে, তো এটাও এই অঙ্কটাও, এই অঙ্কটা নিয়ে একটা মানে ছোট্ট 2 লাইনের গল্প, মানে এটা আমি অন্য জায়গায় দিয়েছিলাম, একটি ছেলে চ্যাট জিপিটিতে করে বলছে স্যার এটা উত্তর, তো চ্যাট জিপিটি ছাড়াও আরো এআই যখন মোবাইলে অ্যাভেলেবল, কিন্তু এআই এটা বুঝতে পারে না কে কার সঙ্গে কলিশন করলে ঘটনা, ও তো যন্ত্রের মতো সব করে। দেখো তোমাদের আমি ছোট্ট জিনিস বলছি, এখানে কি হয় যে প্রথম দুটো ফ্যাক্টর আমাদের মনে রাখতে হয়, একটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এন্ড অ্যাপ্লিকেশন অফ ডি ব্রগলির ফিল্ড। মোমেন্টাম অফ হাইড্রোজেন অ্যাটম ওর মাস এম ভেলোসিটি, আর মোমেন্টাম অফ ফোটন ডি ব্রগলি তোমরা জানো ইকুয়াল ল্যাম্ডা। যে কনজারভেশন অফ ফোটন অফ লিনিয়ার মোমেন্টাম mv মাইনাস p ইকুয়াল টু m ইনটু c। এখানে বক্তব্যটা কি, ওই যেটা বলছিলাম না এআই খুব ইন্টারেস্টিং বল, এআই এটাকে প্লাস, ও ধরে না হাইড্রোজেন যখন ফোটন এলো তার হাইড্রোজেন নিয়ে গেল না, নিতে পারে না,
যেদিকে হাইড্রোজেন মুভ করছে ফোটনকে হাইড্রোজেন অ্যাটম অ্যাবজর্ব করবেই করবে। হাইড্রোজেনের সেই শক্তি যে ও ফোটনটাকে সোজা সো দে আর মুভিং টুয়ার্ডস ইচ আদার, তারা পরস্পরের দিকে আসছে। তো দিকে আসার জন্য এটা মাইনাস, ডেফিনেটলি মাইনাস হবে। তাহলে এখানে আমরা কি লিখবো যে ভি এম বি ইকুয়াল টু পি, মানে এইচ ল্যামডা এইচ বাই এম ল্যামডা, বাদ বাকিটাকে ভ্যালু বসাবো এবং ক্যালকুলেশন। আবার তোমাদের জেনে নেওয়ার ছোট্ট দেখো শিখে না, এটা হচ্ছে কত 600 কত আছে 600 প্যাসিভ লার্ন, অ্যাক্টিভ নয় 662, আর নিচে কত আছে 1.6 122। তাই এটাকে মোটামুটি দেড় ধরে নাও, দেড় ধরে এটাকে কাটাকাটি ছোট সংখ্যা হয়ে যায়। তারপর 662 থেকে ভাগ করে দেখো এই নিয়ারেস্ট নাম্বার। দেড় মানে জানো তো কত? দেড় মানে কত 1.5, 3/2, 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে কেটে যাবে না, সংখ্যাটা ছোট হয়ে গেল, ছোট ভাগ দেখবে বড় করে আসবে 3.1 এটা আসবে। অ্যাপ্রোচ নিয়ারার অ্যাপ্রোচ 3. এটা কিন্তু বিষয়। না question, binding energy per nucleon of the nucleus is shown। এখানে চারটে একটা গ্রাফ দেওয়া আছে, এটা কমন গ্রাফ, তোমার পরীক্ষাতেও হয়ে গেছে, পরীক্ষাতেও এবার একটা হালকা প্রশ্ন ছিল সেমিস্টার 4। তো এরকম চারটে পয়েন্ট আমাদের লোকেট করা আছে, জেড ওয়াই এক্স ডাব্লিউ। কি জানতে চেয়েছে? কোন প্রক্রিয়াতে শক্তির মুক্তি ঘটাবে, মানে শক্তি বেরোবে, রিলিজ দ্য এনার্জি। তো এনার্জি রিলিজ আমরা কি ধরি, ধরো একটা রিঅ্যাকশন হচ্ছে A ইকুয়াল টু B প্লাস, তাহলে বাইন্ডিং এনার্জি কখন রিলিজ হয়? যখন প্রোডাক্ট তাদের বাইন্ডিং এনার্জিটা বেশি। বাইন্ডিং এনার্জি অফ B প্লাস বাইন্ডিং এনার্জি অফ C গ্রেটার দ্যান বাইন্ডিং এনার্জি অফ A, মানে যেটা ছিল আর যেটা তৈরি হয়েছে যা, তার বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি যদি বেশি হয়, তাহলে যার থেকে তৈরি হয়েছে তার থেকে যদি বেশি হয়, তাহলে এনার্জি রিলিজ করবে, আর কম হলে এনার্জি অ্যাবজর্ব করবে। তার মানে এনার্জি আমাদের বাইরে থেকে দিতে হবে। দেখো ক্যালকুলেশন মেথড, প্রথমটা আমাদের দিয়ে দিচ্ছি কি y ইকুয়াল টু 2z। দেখো y কোথায় আছে? এটা তো 60, 60 এর প্যারালালি কি আছে? বাইন্ডিং এনার্জি পার নিউটন, ওর তো মাস নাম্বার হচ্ছে 60, তাহলে তুমি 60 ইনটু 80.5 করো 80। আর এদিকে আছে 2z, 2 রইল, z কোথায় আছে? z এখানে 30 আর 5, 30 আর 5 মানে 300। দেখো কোনটা বেশি হলো, এখানে কোনটা বেশি হলো? z বেশি হলো না, y বেশি, y বেশি হলো, y গ্রেটার দ্যান z 2z, তাহলে এখানে এনার্জি রিলিজ হবে না। w ইকুয়াল টু x প্লাস z, চলো w কোথায় আছে? এই যে 120, তার সঙ্গে কি আছে 7.5, 120 আর 7.5, 120 900 মেগা ইলেকট্রন ভোল্ট। আর এদিকে আছে x প্লাস z, x কত আছে 90 আর 90 আছে 8 ইনটু 90 প্লাস z, z কত আছে? z আছে 30 আর 5 870, এখানে এনার্জি বের হবে। তারপরে দেখো w থেকে 2y, w কত? w এই মাত্র বের করলাম, এই যে 900, আর 2y 2 থাকলো, y কত? y হচ্ছে 7 আর এটা হচ্ছে 8.5, 8.5। দেখো এটা হচ্ছে 1060 ভোল্ট। তাহলে এখানে 2y এর এনার্জি w থেকে বেশি, তাহলে এখানে এনার্জি বের হবে। বুঝতে পেরেছো? তাহলে লজিক এই লাস্টের ক্যালকুলেশন করা তখন দরকার হবে না, তো পেয়ে গেলে আর লাস্ট ওয়ান, এটা একটা সার্কিট দেওয়া আছে, D1 D2 D3 তিনটে ডায়োড হচ্ছে আইডিয়াল। এখানে জানতে চেয়েছে কারেন্টের ভ্যালু,
Ideal diode character কি? Ideal diode forward bias হলে তার রেজিস্ট্যান্স হয় ইনফিনিটি অসীম। আর আইডিয়াল ডায়োড যদি রিভার্স বায়াসে হয় তার রেজিস্ট্যান্স, আইডিয়াল ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে তার রেজিস্ট্যান্স হয় 0। আর যদি রিভার্স বায়াসে থাকে তাহলে কারেন্ট ফ্লো করতে দেবে না, তাহলে তার রেজিস্ট্যান্স হবে ইনফাইনাইট বা অসীম। তাহলে ফরওয়ার্ড বায়াসে হচ্ছে 0 আর রিভার্স বায়াসে হচ্ছে ইনফাইনাইট। তাহলে দেখো এখানে সার্কিটটা কি দেওয়া আছে, এই একটা ডায়োড দেওয়া আছে, ডায়োডে দেখো এটা ফরওয়ার্ড বায়াস করা আছে, এইটা রিভার্স বায়াস করা আছে। দেখো আমি ক্রস চিহ্ন দিয়ে দিই, কারণ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না, কারেন্ট যাবে এই E3 দিয়ে। তার মানে এটা ক্লোজ সার্কিট, এটা ক্লোজ সার্কিট। তাহলে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স সিরিজের এই প্যারালাল রয়েছে, তাহলে দুটো রেজিস্ট্যান্স যদি R আর R প্যারালালে থাকে তাহলে সেটা কি হয় R/2, R/2। আর তার সঙ্গে সিরিজে থাকবে কি R, তাহলে R/2 প্লাস R, তাহলে দাঁড়াবে কি 3R/2। তাহলে এবার কারেন্ট কি রয়েছে EMF যে 3R/2, তাহলে অপশন হবে 2B/3R। 20টা প্রশ্ন বলা হয়ে গেল। এবার বলো তোমাদের কোনো জিজ্ঞাসা আছে না? আমি আরেকটু বলি, আর 2-3 মিনিট আমাদের সহ্য করতে হবে। তোমাদের কি জিজ্ঞাসা আছে আর কিছু নেই? তাহলে আমি আরেকটু প্রথম দিকটার কথাটা বলি, যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন আনসার করাটা কিন্তু খুব একটা যে ডাউটফুল জিনিস তা নয়। কোশ্চেন আনসার অনেক রকম ভাবে করে নেওয়া হয়, কিন্তু যে ট্রিক্স গুলো শিখতে হয় বেসিক্যালি হচ্ছে যখনই কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন পাবো, দুটো জিনিস মাথায় রাখবে, যে এই যে অপশন গুলো তোমাদের দেওয়া হচ্ছে, তোমরা যে আনসার গুলো করো সেই আনসার গুলোর মধ্যে কোনো ক্ষেত্রে তোমরা দেখো যে এরকম হইতে থাকে নান অফ দিস বলে লেখা, নান অফ দিস এদের মধ্যে কেউ নয়। বা কম্পিটিটিভ পরীক্ষা সাধারণত কিন্তু এই অপশনটা থাকে, একদমই থাকে, বরঞ্চ একটা অপশন থাকে অল দ্যাট বা ইনক্লুডিং অল কোশ্চেনস, এরকম। এটা একটা প্রথমে মাথায় রাখবে। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা মাস্টারমাইন্ডের এরকম প্রশ্ন করি, তখন আমি কারেক্ট অ্যান্সারটা তো জানি, তারপর দুটো দিয়ে ভাবি আর চাকরিটা আর ভাবতে পারছি না, এই নানা অফ। কিন্তু কম্পিটিটিভ যারা প্রশ্ন করে তারা কিন্তু নানা অফটা দেয়, হয়তো যদি বলে অল অফ অ্যাবাভ, তখন কিন্তু মাথায় একবার একটা স্ট্রাইক করবে যে প্রত্যেকটা উত্তরই হতে পারে, একটা প্রবলেম আছে। বিশেষ জয়েন্টের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ক্ষেত্রে যে ক্যাটাগরি সি প্রশ্ন থাকে তাতে কিন্তু মোর দ্যান ওয়ান অর্থাৎ দুটো বা তিনটে অপশন সেটা দেখবে। আর ক্যাটাগরি 2 তে অবশ্য একটাই থাকবে, ক্যাটাগরি 1 এ 1। আর কম্পিটিটিভে বেশি হায়ার লেভেলে গেলে নিচে অবশ্য প্যাটার্নটা একই। যাই হোক, তাহলে ফার্স্ট হচ্ছে কি, আমি প্রশ্নটা পড়ে যেটা আমার মনে হচ্ছে রিলেভেন্ট ডেটা, যে ডেটাগুলো দেওয়া আছে উই শুড আন্ডারলাইন এন্ড দেন উই শুড থিঙ্ক। আমাদের বারবার মনে করতে হবে যে কোনটা কোন চ্যাপ্টার, প্রথম স্ট্রাইক হচ্ছে কোন চ্যাপ্টার বা কোন অধ্যায়, কোন বিষয়, সেই বিষয়টা সাবজেক্ট। এইটা যত তাড়াতাড়ি আমার মাথাতে সাইকোমেট্রিক যত তাড়াতাড়ি কাজ করবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা আনসার করতে পারবো। দিস ইজ দ্য ফার্স্ট থিং। আর আমি বললাম যে অনেক করবো, এটা ভাবাটা কিন্তু অত্যন্ত করবো, যেটা করবো সেটা ভালো করে করবো। অর্থাৎ আমাকে স্পেস ভরানোটা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে কারেক্ট স্পেস ভরা। যাই হোক, আমার ট্যাগ শেষ হয়ে গেছে, তো থ্যাংক ইউ আর বেস্ট অফ লাক ফর দ্য কামিং এক্সাম। থ্যাংক ইউ।